নমস্কার। এডিএইচডি নিয়ে আজ আরও নতুন কিছু তথ্য দিচ্ছি। প্রথমেই বলে রাখি, এডিএইচডি বেসিক্যালি ছোটো ছোটো শিশুদের বা 6 বছর থেকে শুরু করে এমনকি 16 বছর বয়স পর্যন্ত যার প্রভাবটা আমরা দেখতে পাই, সেটা সত্যিই একটা অ্যালার্মিং স্টেজে আছে। কারণ বর্তমানে আমাদের দেশে বা ইভেন সারা পৃথিবীতেও এডিএইচডি একটা চিন্তার কারণ। যাই হোক, গবেষণালব্ধ যেসব তথ্য আমাদের কাছে আছে তাতে একটা জিনিস বলতে পারি যে এডিএইচডি ইজ হাইলি ইনহেরিটেবল, অর্থাৎ পিতা বা মাতা বা তারও পূর্বপুরুষ যারা আছেন তাদের যেসব জেনেটিক প্রবলেম থাকে, সেই ধরনের কিছু প্রবলেম এই এডিএইচডির একটা বড় কারণ। যদিও আরও অনেকগুলো কারণ এখানে পাওয়া যাচ্ছে। সেই রোগ নির্ণয় করতে গিয়ে, এডিএইচডির গতি প্রকৃতি নির্ণয় করতে গিয়ে যত সব তথ্য পাওয়া যাচ্ছে, তার মধ্যে একটা ফ্যাক্টর অবশ্যই, সেটা হচ্ছে ইনহেরিটেন্স। এখানে আরেকটা ব্যাপার হচ্ছে জেনেটিক অ্যান্ড এনভায়রনমেন্টাল রিস্ক ফ্যাক্টর, অর্থাৎ প্রকৃতিগতভাবে বা পরিবেশগতভাবে শিশুরা যে পরিবেশে বড় হয়, সেই পরিবেশের যেসব সমস্যাগুলো থাকে জেনেটিক ফ্যাক্টরের সঙ্গে, সেগুলো মিলেমিশে টোটাল যে সিচুয়েশনটাকে অত্যন্ত কমপ্লিকেটেড করে তোলে, অর্থাৎ সমস্যাটা অনেক বড় হয়ে ওঠে। এই জেনেটিক আর এনভায়রনমেন্টাল ফ্যাক্টর বা রিস্ক ফ্যাক্টর, এগুলো একসঙ্গে মিলে আরেকটা সমস্যা তৈরি করে, সেটা হচ্ছে নিউরো ডেভেলপমেন্টাল, অর্থাৎ মস্তিষ্কে যে নিউরনের যে কনস্ট্রাকশন বা অর্থাৎ ব্রেনের যে কনস্ট্রাকশন, বা বলতে পারেন যে তার মস্তিষ্কের টোটাল গঠন প্রকৃতি এবং তার নিউরোসাইকিয়াট্রিক যে কন্ডিশন, তাতে প্রচণ্ড প্রভাব ফেলে। এবং এই সবগুলো মিলিয়েই এডিএইচডি রূপটা দেখতে পাই। অতএব এডিএইচডি শুধু ছোট্ট একটা বা দুটো সিমটম দিয়ে বোঝার উপায় নেই, এর অনেকগুলো সিমটম আছে, যে সিমটমগুলো সবগুলো মিলিয়ে একটা নির্দিষ্ট রূপে আসে, যার মধ্যে অবশ্যই নিউরো ডেভেলপমেন্টাল অ্যান্ড নিউরো সাইকিয়াট্রিক আউটকামস, এগুলো খুব বড় ফ্যাক্টর। এছাড়াও আরও কিছু জিনিস রয়ে গেছে, যেমন দেখুন, আমরা ফেনোটাইপ সম্পর্কে আগেই বলেছি, জেনোটাইপ এবং ফেনোটাইপ, সেটা নতুন করে বলছি না। তো এডিএইচডি অথবা তার যেসব সিমিলার ফেনোটাইপ যেগুলো আছে বা প্রায় একই ধরনের যে রোগগুলো আছে, সেগুলো অনেকগুলো ক্ষেত্রে কিছু কমন বা বলতে পারেন যে মিল পাওয়া যাচ্ছে, এমন কিছু সূত্র আমরা দেখতে পাচ্ছি। কী কী কমন সিমটম? যেমন বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে এদের একটা কমন ফ্যাক্টর হচ্ছে লো বার্থ ওয়েট, অর্থাৎ জন্মের সময় এই শিশুরা তারা অত্যন্ত কম ওজন নিয়ে জন্মাচ্ছে। যতটা ওজন তাদের থাকা উচিত একটা সদ্যজাত শিশুর, যতটুকু ওজন হওয়া উচিত, তার থেকে তাদের ওজন একটু কম হচ্ছে। এছাড়া অনেকের ক্ষেত্রেই প্রিম্যাচিউর বার্থ হচ্ছে, অর্থাৎ যে সময়ে বাচ্চা জন্ম হওয়ার কথা তার কিছুটা আগেই জন্মে গেছে। আমরা নর্মালি একটা শিশুর ভূমিষ্ঠ হওয়ার যে সময় থাকে, যতটা সময় দিতে হয়, তার আগেই যদি ভূমিষ্ঠ হয়, তার এটাকে আমরা বলছি প্রিম্যাচিউর বার্থ। এবং প্রিম্যাচিউর বার্থের প্রচুর প্রবলেম থাকে, এবং এডিএইচডির ক্ষেত্রে আমরা এই প্রিম্যাচিউর বার্থের প্রভাবও দেখতে পাচ্ছি। অর্থাৎ বলতে গেলে যেসব শিশুরা এডিএইচডিতে ভুগছে, তাদের অনেকের ক্ষেত্রেই দেখা গেছে যে তাদের জন্মের সময় ওজন কম থাকছে, অথবা প্রিম্যাচিউর বার্থ হচ্ছে, অথবা জন্মের পরেই এমন কোনো এনভায়রনমেন্টের মধ্যে পড়েছে, যেসব এনভায়রনমেন্টগুলো শিশুদের স্বাস্থ্যের পক্ষে, মনের পক্ষে বা তাদের বড় হওয়ার পক্ষে একেবারে সুবিধাজনক নয়, সম্পূর্ণই তাদের পক্ষে অস্বাভাবিক সিচুয়েশন। এই ধরনের অ্যাডভার্সিটি যেখানে যেখানে পাওয়া যাচ্ছে বা এক্সেপশনাল আর্লি অ্যাডভার্সিটি পাওয়া যাচ্ছে জন্মের পরে, সেগুলোও কিন্তু এডিএইচডির একটা বড় কারণ। এবার এডিএইচডি নিয়ে আরেকটু বিস্তারিত আসা যাক। যেমন আমরা এতক্ষণ বলছি জেনেটিক ফ্যাক্টর। জেনেটিক ফ্যাক্টর কি? যখন জিন যেগুলো ট্রান্সমিটেড হয় বাচ্চাদের কাছে, সেই জিনে যদি কোনো সমস্যা থাকে, অর্থাৎ পিতামাতার জিনের কোনো সমস্যা থাকে, সেগুলো শিশুদের ক্ষেত্রে ট্রান্সমিটেড হবে এবং তার সমস্যা তাদেরকে ভোগ করতে হয়। আর কথা হচ্ছে, এটা কি একটা জিন, শুধুমাত্র একটা জিনের সমস্যা? না, পরীক্ষা করে দেখা গেছে যে এডিএইচডি হওয়ার পেছনে আসলে অনেকগুলো জিনের সমস্যাগুলো হাজির হয়। অর্থাৎ অনেকগুলো জিনে যদি গোলমাল থাকে, স্বাভাবিকতার থেকে দূরে থাকে, বা এমন কিছু থাকে যেটা নর্মাল শিশুদের থাকে না, সেই ধরনের কিছু জিন, সেগুলো এডিএইচডির জন্য দায়ী।
এছাড়া কিছু নন ইনহেরিটেড ফ্যাক্টরও আছে। নন ইনহেরিটেড মানে যেগুলো পিতামাতার কাছ থেকে আসেনি বা জন্মের সঙ্গে সঙ্গে নিয়ে আসেনি, সে ধরনের ফ্যাক্টরও কিছু আছে। এখন দেখা যাচ্ছে এই যে ইনহেরিটেন্স ছাড়াও, অর্থাৎ জেনেটিক ফ্যাক্টর ছাড়াও যে কারণগুলো হয়, যেগুলোকে মূলত আমরা এনভায়রনমেন্টাল, সোশ্যাল অথবা কালচারাল প্রবলেমস বলতে পারি, এই কালচারাল প্রবলেমস, সোশ্যাল প্রবলেমস, এনভায়রনমেন্টাল প্রবলেমস, তার সঙ্গে যদি জেনেটিক প্রবলেমগুলো যোগ করা যায়, তাহলে দেখা যাচ্ছে এই সবগুলো মিলেমিশেও আবার একটা নতুন রূপ দিচ্ছে। এই সবগুলো মিলিয়েও এটাকে বলতে পারি ইটস অ্যান ইন্টারপ্লে বিটুইন অল দিস ফ্যাক্টরস। এই সবগুলো মিলিয়েও নতুন কিছু কারণ আবার তৈরি করছে। অর্থাৎ সোজা কথা বলতে গেলে এনভায়রনমেন্টাল ফ্যাক্টর আর জেনেটিক রিস্ক ফ্যাক্টর দুটোই একটা কম্বিনেশন হিসাবে এই যে এডিএইচডির পিছনে একটা বড় কারণ হিসাবে প্লে করে। অর্থাৎ এডিএইচডি শুধুমাত্র জেনেটিক ফ্যাক্টরেই হয় তা নয়, বা শুধুমাত্র এনভায়রনমেন্টাল ফ্যাক্টরেই হয় তা নয়, এবং অনেক ক্ষেত্রেই এই দুটোর সংমিশ্রণও হচ্ছে। আর অনেক সায়েন্টিস্টরা এখন রিসেন্টলি আরও যেসব রিসার্চ করেছেন, তাতে দেখতে পাচ্ছেন যে এছাড়াও বায়োলজিক্যাল ফ্যাক্টর যেমন জেনেটিক ইনহেরিটেন্স ইত্যাদি আছে, তবে এর মধ্যে জেনেটিক ইনহেরিটেন্সটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। অর্থাৎ অন্য ফ্যাক্টরগুলো যদি গুরুত্বপূর্ণ হয়ে থাকেও সেগুলো কম গুরুত্বপূর্ণ। বেশি গুরুত্বপূর্ণ অবশ্যই বায়োলজিক্যাল ফ্যাক্টর মানে জেনেটিক ফ্যাক্টরটা। জেনেটিক ইনহেরিটেন্সই এডিএইচডির কাছে সবচেয়ে বড় কারণ। এবার আরেকটু বিস্তারিত ব্যাপারটায় আসা যাক। যেসব স্টাডি এই পর্যন্ত করা হয়েছে সে তো নানা অ্যাঙ্গেল থেকে করা হয়, কখনো সোশ্যাল ফ্যাক্টর, কখনো এনভায়রনমেন্টাল ফ্যাক্টর, বা কখনো মেডিকেল জেনেটিক ফ্যাক্টর বা অন্যান্য যেসব ফ্যাক্টর নিয়ে আলোচনা করা হয়েছে বা গবেষণা হয়েছে, তাতে আরেকটা জিনিস স্পষ্ট যে ফ্যামিলি প্যাথোলজি অর্থাৎ পারিবারিক যেসব সমস্যাগুলো থাকে সেগুলো কিন্তু ট্রান্সমিটেড হচ্ছে বাচ্চাদের কাছে। পার্টিকুলারলি দেখা গেছে যে পিতামাতা যদি কোনো পার্সোনালিটি প্রবলেম ভোগেন বা সাইকোলজিক্যাল ডিসঅর্ডারে ভোগেন, তাহলে কিন্তু এই হাইপার অ্যাক্টিভিটি ট্রান্সমিটেড হয়ে যাচ্ছে বাচ্চাদের কাছে। অর্থাৎ পিতামাতার হাইপার অ্যাক্টিভিটির রেজাল্ট শিশুদের উপরে চলে যাচ্ছে, তাদের গায়ে চলে আসছে। এমনও দেখা গেছে যে যেসব ছেলেমেয়েরা বেশিরভাগই হাইপার অ্যাক্টিভিটিতে ভুগছে, এই অসুখে ভুগছে, তাদের বাবা মার বেশিরভাগ ক্ষেত্রেই কোনো না কোনো সাইকোলজিক্যাল প্রবলেম রয়ে গিয়েছিল। অর্থাৎ আরও সোজা করে বলতে গেলে বাবা মা যদি সাইকোলজিক্যাল প্রবলেমে ভুগে থাকেন, খুব গুরুতরভাবে ভুগে থাকেন, তাহলে তাদের বাচ্চাদের হাইপার অ্যাক্টিভিটি হয়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। অর্থাৎ তাদের বাচ্চারা সহজেই এটা হতেই পারে যে তারা হাইপার অ্যাক্টিভ হয়ে উঠবে। এবং এরকম অনেক কেস পাওয়া গেছে যেগুলো দেখা গেছে যে প্যারেন্টাল যেসব পার্সোনালিটি ডিসঅর্ডার, অর্থাৎ পিতামাতার যেসব পার্সোনালিটি সংক্রান্ত, ব্যক্তিত্ব সংক্রান্ত সমস্যা অথবা হিস্টেরিয়া যদি থেকে থাকে কারো, হিস্টেরিয়া অবশ্যই একটা ইমোশনাল সমস্যা, হিস্টেরিয়া যদি থেকে থাকে কারো, সেগুলোও এডিএইচডির ক্ষেত্রে প্রযোজ্য এবং হাইপার অ্যাক্টিভিটি সৃষ্টি করার পক্ষে যথেষ্ট বড় কারণ। এখন একটা স্বাভাবিক একটা ধারণা তৈরি হয়েছে সবাই মিলে যে কিছু কিছু প্রসেস আছে যেগুলো ব্রেনকে এফেক্ট করে। আমি যে ঘটনাগুলো বললাম যে ধরুন সোশ্যাল ফ্যাক্টরস, এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস অথবা জেনেটিক ফ্যাক্টরস, এই সবগুলো মিলিয়ে শিশুদের মস্তিষ্কের গঠনে কিছু না কিছু প্রভাব ফেলে এবং যেটা তার ব্যবহারের মধ্যে প্রকাশ পেতে শুরু করে। অর্থাৎ সোজা কথা, এই 5টি যতগুলো ফ্যাক্টর আছে সবগুলো ফ্যাক্টরই তাদের যে শিশুদের ব্যবহারিক যে ডিসপ্লে বা আউটকাম তাদের প্রভাব বিস্তার করে। আর আরেকটা জিনিস যেটা খুবই ইম্পর্টেন্ট, ইইজি করে দেখা গেছে, ইইজি যেসব রিপোর্ট করা হয় ব্রেনের, তাতে দেখা গেছে যেসব ছেলেমেয়েরা বা শিশুরা এডিএইচডিতে ভুগছে তাদের ইইজির যে রেজাল্ট অথবা আউটকাম, এটা স্বাভাবিক শিশুদের তুলনায় কিছুটা ডিফারেন্ট। আমি মেডিকেল বিস্তারিত আলোচনায় যাচ্ছি না। আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আমার পরবর্তী ভিডিওতে এডিএইচডির যত লক্ষণগুলো আছে, লক্ষণগুলোকে প্রত্যেকটাকে নিয়ে আবার আলোচনা করা হবে বিস্তারিত। তার আগে আমি আপনাদের অনুরোধ করছি, আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন এবং সেটাকে আরও প্রপাগেট করে যাতে আরও আমার দর্শকদের কাছে বা শ্রোতাদের কাছে পৌঁছাতে পারে সেই অনুরোধ রাখব। ধন্যবাদ।